ভারত পাকিস্তান সেনাদের মধ্যে যুদ্ধ বিমানের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার সীমান্তে ট্যাঙ্ক, কামান, গোলা জড়ো করল পাকিস্তান। অর্থাৎ যুদ্ধের যত প্রস্তুতি তার সবই নিয়ে ফেলেছে পাকিস্তান। যুদ্ধের ময়দানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির কমান্ডিং অফিসারদের ইশারায় শত্রুপক্ষকে ঘায়েল করতে ছুটে চলছে পাকিস্তানের সাঁজোয়া যান। আকাশপথে ভারতকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বিষয়টিরও জানান দিল পাকিস্তানের বিমান বাহিনী। ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে 1 কোটি হিন্দু। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা সমাবেশ করেছে এনসিপি। সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনূসের সমালোচনা করেছে। জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের একটি নমুনা চলতেছে। তো ইন্ডিয়ার মোদী সরকার কি ভয়তে কি পালাইতে পারে? ডক্টর ইউনূস সাহেব কিন্তু অবশ্যই তাল মিলাবে পাকিস্তানের সাথে, কারণ ভারতের সাথে দ্বন্দ্ব চলতেছে। হাসিনা ভারতে যে বসে আছে এই কারণে। দর্শক, চাঞ্চল্যকর কিছু গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখবেন, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন। যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে দেখবেন। যারা এখনো লাইক দেন, লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে যুদ্ধ বিমানের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার সীমান্তে ট্যাঙ্ক, কামান, গোলা জড়ো করল পাকিস্তান। অর্থাৎ যুদ্ধের যত প্রস্তুতি তার সবই নিয়ে ফেলেছে পাকিস্তান। ভারতের টানা হুমকি ধামকিকে থোড়াই কেয়ার করে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা। দেশটির সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও অংশ নেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ান ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করে পাকিস্তান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার পরপর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে। এসবের মধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী হঠাৎ করে জানান, বৃহস্পতিবারের মধ্যে ভারত তাদের উপর হামলা চালাতে পারে। এর মধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে অপারেশনাল ফ্রিডম দেন। এতে পাকিস্তানে হামলার আশঙ্কা আরও বেড়ে যায়। তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলেছে, যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয় তাহলে এর কঠোর জবাব দিতে 1 সেকেন্ডও ভাববেন না তারা। দর্শক, একটা ব্যতিক্রমী খবর। ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে 1 কোটি হিন্দু। পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার তার ঘোষণা। পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টি। তার সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার এই ঘোষণা দিয়েছে। পাকিস্তানেও যে এত বিপুল পরিমাণ হিন্দু বসবাস করে আমার জানা ছিল না। এই খবরের সূত্রে জানলাম যে 1 কোটি হিন্দু, সংখ্যা কম না। বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপি, পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার বলেছেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত হামলা চালানোর চেষ্টা করে তবে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। বুধবার এক সমাবেশে তিনি এই কথা বলেন। খবর দ্য ডনের, পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন, খুবই প্রভাবশালী গণমাধ্যম। ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বেলুচিস্তানের কোয়েটারের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। এই অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায়।
সঞ্জয় কুমারের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে নারী পুরুষ উভয় অংশ নেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী এবং দিল্লি বিরোধী প্লাকার্ড এবং ব্যানার। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে তারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে পেহেলগাম ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে। বক্তব্য রাখেন আরো এক নারী নেত্রী। তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দেন। এখানে পাকিস্তানের সুবিধাটা হচ্ছে পাকিস্তান কিন্তু এই ব্যাপারে দেখলেন যে 1 কোটি হিন্দু তারাও ঐক্যবদ্ধ। ভারতে একটা বিভাজন তৈরি হয়েছে। ভারতে উল্টা মানে বিজেপির সমর্থিত যেই হিন্দু উগ্র তারা ওখানকার মুসলমান এবং কাশ্মীরিদেরকে দায়ী করছে, তাদের ঘর বাড়ি গুড়াই দিচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে কাশ্মীরি শিক্ষার্থীরা আছে তারা রুম থেকে বেরোতে পারছে না, তাদেরকে নাজেহাল করছে। কিন্তু ভারতে যেখানে বিভাজন আছে, বিচ্ছেদ আছে, মানে মুসলমানদের উপর চাপ আছে, এখানে কিন্তু হিন্দুরা আর বিচ্ছিন্ন না, তারা কিন্তু একদম দেশ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আছে। ফলে পাকিস্তান ভারতের থেকে ছোট দেশ হলেও মানসিক দিক দিয়ে কিন্তু তারা অত্যন্ত ঐক্যবদ্ধ। দর্শক ভালো থাকবেন। যুদ্ধের ময়দানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির কমান্ডিং অফিসারদের ইশারায় শত্রুপক্ষকে ঘায়েল করতে ছুটে চলছে পাকিস্তানের সাঁজোয়া যান। আকাশপথে ভারতকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বিষয়টিরও জানান দিল পাকিস্তানের বিমান বাহিনী। ভারতের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনীর ইউনিফর্মে ট্যাঙ্কের উপর দাঁড়িয়েই জেনারেল মুনির সামরিক বাহিনীর সদস্যদের দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। তার জ্বালাময়ী বক্তব্য শুনেই উপস্থিত সেনা সদস্যরা জিন্দাবাদ জিন্দাবাদ প্রতিধ্বনিতে প্রকম্পিত করে তোলেন যুদ্ধের ময়দান। নিজের বাহিনীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেই যেন জেনারেল মুনিরের সর্বোচ্চ চেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা সমাবেশ করেছে এনসিপি। সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন। প্রশ্ন হতে পারে, আমার মাথায় প্রশ্ন এসছে, এটা কি ডক্টর ইউনূস আর এনসিপির একটা পাতানো খেলা কিনা? কেন পাতানো খেলা বলছি সেটা আসবো। তার আগে যেটা অনুমান করছিলাম, এনসিপি আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবে, এটা বোঝা যাচ্ছিল। এবং তাদের রাজনীতির জায়গা থেকে এটা এক ধরনের সঠিক সিদ্ধান্ত। তারা দুটো ইস্যুকে সামনে আনছেন। একটা হচ্ছে সংস্কার, যেটার মাধ্যমে তারা, আমি ধারণা করি, শিক্ষিত সচেতন শহুরে আরবান মিডল ক্লাসকে কানেক্ট করতে পারবেন। কারণ সংস্কার শব্দটা জনগণ চায় সংস্কার, এই কথাটা আমি কখনোই মনে করি না। কারণ আমরা জনগণ বলতে আমার সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থাকা কিছু মানুষকে বুঝি, আপামর জনসাধারণ আমরা আসলে বুঝি না। এই শব্দটা কয়জন ঠিক মতো জানে, কি সংস্কারের আলাপ হচ্ছে, খুব অল্প মানুষ এটা। এবং আমরা যদি তাদেরকে জনগণ হিসেবে বিবেচনা না করি সেটা ভুল। তো তাহলে এটাও ইম্পর্টেন্ট, কারণ শহুরে শিক্ষিত মধ্যবিত্ত আমাদের অপিনিয়ন মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি একেবারে সবার মধ্যে কানেক্ট করার সমূহ সম্ভাবনা আছে। তারা দুটো নিয়ে কাজ করছেন এবং যেহেতু তাদের দলের সেই অর্থে কোনো পজিশনিং এখনো হয়নি, তারা মধ্যপন্থী বলছেন, বহুবার বলেছি। কি ধরনের মধ্যপন্থা, তাদের ইশতেহার কি, তারা কি করতে চান জনগণের জন্য, তাদের রাজনীতিটা কি, সেটা এখনো খুব স্পষ্ট করতে পারেননি। তাই এই ইন্টারিম সময়, মানে তারা এটা করবেন কোনো একদিন এবং আমি আশা করি খুব বেশি দেরি হবে না, তার মধ্যে তাদের এই ইন্টারিম সময় তো রাজনীতির ইস্যু লাগবে এবং তারা এই দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছেন। এবং গতকাল তারা একটা সমাবেশ করেছেন। সেখানে হেডলাইনটা এরকম ছিল সমাবেশের, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে। এখানে জনাব নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, বিচার চলা পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, সেটিও নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ইয়েতে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হচ্ছে, তিনি এগুলো বলছেন। এরপর তিনি বলছেন, যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না, জনতার আদালতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং তারা রীতিমতো বলছেন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করতে বলছেন। তিনি আরো বলেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করতে হবে। একইভাবে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা জনাব আখতার হোসেন, সদস্য সচিব, দ্বিতীয় নেতা, তিনি বলেন, 5 আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নৌকা মার্কা বা মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে সে আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, আমি এই জায়গাটা একটু পড়ি।
প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এবং এখানে একটা জায়গায় এসে এই সমাবেশ থেকে জায়গাটা পড়ি, এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশ্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এর মধ্যে কোনো যদি কিন্তু নেই, এরকম অথবা নেই, এরকম বলেছেন। এবং হান্নান মাসুদ আবারও বলছেন, এটাও ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি বা কোনো রাজনৈতিক দলও নেবে না, সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার ও আহত পরিবার। আপনাকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেক শহীদ পরিবারের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আওয়ামী লীগ চায় কিনা। এছাড়াও এখান থেকে হান্নান মাসুদ অন্যান্য রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করার কথা বলছেন। ডক্টর ইউনূসের অবস্থানটা কি, বা আমরা এটাকে সরকারের অবস্থান হিসাবে দেখবো, কারণ ডক্টর ইউনূস সরকারের জায়গা থেকে কথা বলছেন। তিনি সম্প্রতি আল জাজিরার সাথে কথা বলেছেন, সেই আল জাজিরার সাথে কথা বলায় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন। এবং তার আগে আমি ওই জায়গাটায় আসবো, এবং আল জাজিরার বক্তব্যে খুবই ইন্টারেস্টিং একটা অংশ আছে, যেটা দেখে আমার মনে হয়েছে এটা একটা পাতানো খেলা কিনা, আমি আসবো। বিবিসি বাংলাকে তিনি যা বলেছিলেন, এটা তারিখ হচ্ছে 6 মার্চ তিনি বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আমরা ইন্টারভিউটা অনেক হয়তো দেখেছি, আমি ওটা নিয়ে কথা বলেছি, এবং আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস তার স্বভাবের বাইরে গিয়ে যথেষ্ট ইনটলারেন্ট আচরণ করেছেন। এবার বিবিসি বাংলাকে তিনি বলছেন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কিনা নির্বাচন প্রসঙ্গে, আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে। কথাটা পুরো ঠিক না, এই কথাটাও এক ধরনের পাশ কাটানোর চেষ্টা আছে। নির্বাচন কমিশন আসলে যেটা করে সেটা হচ্ছে, নির্বাচন কমিশন নিবন্ধন আছে যেসব দলের, সেসব দলকে নির্বাচনে অংশ নিতে দেয়। কারো নিবন্ধন বাতিল হওয়ার মতো কোনো কিছু যদি ঘটে, সেটা বাতিল করবে এবং সে তখন নির্বাচনে যেতে পারবে না। সো আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা না হলে এখন পর্যন্ত নিবন্ধন বাতিল হবার মতো যে নিবন্ধনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে, মোটা দাগে সেগুলো সে ভায়োলেট করেনি। সুতরাং এটা আসলে সরকারের জায়গা। কিন্তু আল জাজিরাকে তিনি আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, এবং সেটা একটু ভিন্নতা আছে। আমি পড়ি, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা আল জাজিরা উপস্থাপক যখন এই প্রশ্ন করেছেন, তখন তিনি বলেন একদম একই রকম কথা। এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে, দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় আছে বলেও তিনি উল্লেখ করেন। তারপর বলছেন, তাহলে আল জাজিরা তাকে জিজ্ঞেস করছেন, তাহলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিচ্ছেন কিনা। ডক্টর ইউনূস বলেন, সেটা নয়, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি এই বাক্যটা নতুন যুক্ত করেছেন তিনি আল জাজিরাতে গিয়ে। তাহলে আল জাজিরাতে তিনি যা বলেছেন তার একটা অংশ বিবিসি বাংলাকে যা বলেছেন সেরকমই। আওয়ামী লীগ নিজে সিদ্ধান্ত নিতে হবে, এবং কেউ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে। মানে ডক্টর ইউনূসের মতো মানুষের এই তথ্যটা, এটা হাফ ট্রুথ আমরা এভাবে বলতে পারি, একেবারেই উচিত হয়নি এই তথ্যটা এভাবে দেয়া। কারণ হচ্ছে, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, সেই প্রসেসটা সরকারকে, মানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো আসলে নিষিদ্ধ করলেই সেটা বন্ধ হয়ে যাবে, এবং সেই প্রসেসটা সরকারকে চালু করতে হবে। আর নিবন্ধনের কথা আমি আবারও বলছি, নির্বাচন কমিশন তার কাছে আওয়ামী লীগ একটা দলে নিবন্ধিত থাকার যা যা শর্ত আছে সেগুলো ফুলফিল যদি করে, সেগুলো তার নিবন্ধন থাকবে। দল হিসাবে নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল হবে। কিন্তু যে কথাটা তিনি বলছেন, আমি যেটা আবারও পড়ি, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ফলে তিনি কোন দলের জন্য একটা অপশন খোলা রাখছেন, অন্যান্য এটা এক বা একাধিক দলের জন্য তিনি অপশন খোলা রাখছেন। তারা যদি অনেক বেশি করে চায় তাহলে এটা ভাবা যেতে পারে, ব্যাপারটা এই রকম। তাহলে আমরা খেয়াল করি, বিবিসি বাংলা, আল জাজিরা, নট অনলি দ্যাট, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা বৈঠকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন না। মানে একটু খেয়াল করি, জিনিসগুলো একটু মেলানো দরকার। বিবিসি বাংলা এবং আল জাজিরাতে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে আলাপ এসছে, নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে নিষিদ্ধ করার কথা বলেছিলেন যে নিষিদ্ধ করছেন না। এবং এখানে এনসিপির লোকজনের বক্তব্যে ডক্টর ইউনূসকে ইঙ্গিত করে বক্তব্য আছে যে তিনি যেটা করছেন সেটা সঠিক করছেন না, এটা খুব স্পষ্টভাবেই তারা ইঙ্গিত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কি দাঁড়ালো তাহলে? আমি আগে যেটা বলেছি সেটা হলো, আমি আগে যেটা একটু পড়ি, যেটা মিস করেছিলাম, এনসিপির যে সমাবেশ ছিল সেখানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপি যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। এটা আওয়ামী লীগ ঠিক করবে না, বাংলাদেশের ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। সেই রায় 5 আগস্ট আমরা দিয়ে দিয়েছি।
এটা হলো খুব সিগনিফিক্যান্ট, একদম স্পষ্টভাবে ডক্টর ইউনূসের যে বক্তব্য সেটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনে হচ্ছে। এখন এনসিপিকে আমরা অনেকেই এই সরকারের একটা এক্সটেনশন মনে করি, এবং এটা মনে করার মতো যথেষ্ট যুক্তি কারণ আমাদের সামনে আছে, বহু ঘটনা আছে। এখন তারাই আবার ডক্টর ইউনূসের সাথে এই একটা ব্যাপারে এক ধরনের কনফ্লিক্টের মতো মনে হচ্ছে। একটা দল তার গা থেকে কিংস পার্টি, আমরা পছন্দ করি বা না করি এরকম একটা তকমা তাদের গায়ে লাগতে যাচ্ছিল, সেটা তারা ঝেড়ে ফেলতে চাইছেন, এবং ঝেড়ে ফেলতে যখন চাইছেন তখন সরকার সমালোচনা করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস কোনো একটা জায়গায় এই জায়গা থেকে সরে আসতে পারেন এরকম একটা ইঙ্গিত রেখে দিলেন। তার মানে এনসিপি যদি যথেষ্ট ট্র্যাকশন তৈরি করতে পারে মাঠে, তারা যদি যথেষ্ট মানুষকে কানেক্ট করতে পারে, এটা যদি একটা গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দাবিতে পরিণত করতে পারে, তাহলে সরকার হয়তো যেতে পারে। যদি আমি মনে করি এটা কঠিন সরকারের জন্য, কারণ সরকারের উপরে তীব্র আন্তর্জাতিক চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ব্যাপারে। সারা পৃথিবীকে ডিফাই করে আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া সোজা না। কেউ কেউ বলেন আমরা সারা পৃথিবীকে তো জিজ্ঞেস করি নাই শেখ হাসিনাকে ফেলে দেওয়ার সময়। এটা আসলে যথেষ্ট ভালো অ্যানালজি হলো না। ওটা করতে পারা আর একটা সরকার চালিয়ে যেতে পারা খুব সোজা না, খুব সোজা না, এটা অনেক বেশি টাফ সিদ্ধান্ত। কিন্তু তারপরও যদি ওই পরিস্থিতি হয়, ডক্টর ইউনূস সেটা করবেন, এবং সেটা যদি করেন তাহলে এটাকে এনসিপি বিরাট সাকসেস হিসাবে জনগণের সামনে আনতে পারবে। এবং আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দেব, ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউতে ডক্টর ইউনূস এমন বক্তব্য দিয়েছিলেন যাতে স্টুডেন্টদের এই দলের প্রতি তার বায়াস আছে, তার শুভকামনা আছে এরকম না, বায়াস আছে, সেটা তিনি ইঙ্গিত করেছেন। এবং অপরাপর দলকে তিনি, অন্যান্য যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে মাঠে, তাদেরকে বেশ আওয়ামী লীগের কাতারে প্রায় নামিয়ে এনে সমালোচনা করেছেন ওই বক্তব্যে। সো উইল বি হ্যাপি যদি শেষ পর্যন্ত এটা হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেও পারে যদি সেই পরিস্থিতি দাঁড়ায়। সেই জন্যই আমি বলছি এটা এক ধরনের পাতানো খেলা কিনা, কারণ আমি প্রধান উপদেষ্টার বক্তব্যে ডেভিয়েশন দেখছি। তিনি এখন দলগুলো কি বলছে সেটা নিয়ে করতে বলছেন। আমরা খুব ভালো মতো জানি বিএনপি সোফার জনগণের হাতে এটা ছেড়ে দিয়েছে, তার স্পষ্ট দাবি সে জানায় নাই। এবং আজকে এনসিপিও পলিটিক্যালি একটা ইন্টারেস্টিং মুভ দিয়েছে, ইন্টারেস্টিং মুভি বলবো, তারা সরাসরি মতামত জানতে চাইছে জামায়াত এবং বিএনপি সহ অন্যান্য দলের। কারণ জনগণের সামনে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক কি ভুল খুবই আলোচনা হতে পারে, এবং যথেষ্ট যুক্তি আছে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করতে চেষ্টা করা হচ্ছে বা চাওয়া হচ্ছে সেটা সঠিক হবে না এটা বলা, কিন্তু এই কথা বলে ফেলাও আসলে খুবই খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সো তাদের জায়গা থেকে এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভ হলো। যাই হোক, বটম লাইন হচ্ছে আমি মনে করি এই যে প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার বিরুদ্ধে এনসিপি যা বলেছে, আবার পথ খোলা রাখা হচ্ছে, এগুলো সবগুলো মেবি এক ধরনের পাতানো খেলা। কারণ যতদিন যাবে আমি ধারণা করি এবং এটা হয়তো সঠিকই, সেটা হচ্ছে কারোর প্রতি কারো যদি বায়াস থাকে সেটা লুকিয়ে রাখা আসলে খুব কঠিন। আমাদের প্রধান উপদেষ্টার তাদের প্রতি বায়াস আছে, যারা তাকে তার এমপ্লয়ার বলে বলেছেন, যেভাবে বলেছেন, যাদেরকে তিনি একটা সময় এখন আর প্রকাশ অতটা বলেন না কারণ এটি আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু তার ভেতরে ওটা আছে। সুতরাং হতেই পারে যে তিনি তাদের একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল গেইন করার জন্য পথ করে দেবেন। আওয়ামী লীগ যদি সেই, আমি আবারও বলছি, তারা যদি খুবই ভালো জনসমর্থন পায়, সেটাকে যদি একটা গুরুত্বপূর্ণ দাবিতে, সামাজিক এবং রাজনৈতিক দাবিতে পরিণত করতে পারেন, সেটা নিষিদ্ধ করার মাধ্যমে তাদের একটা বড় মাইলেজ দিতে পারেন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।